হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC5 পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, রাজিয়ার পতনের কারণ ব্যাখ্যা করো। সুলতান রাজিয়া ছিলেন দিল্লি সালতানাতের প্রথম এবং একমাত্র নারী শাসক। তিনি ইলতুৎমিশের কন্যা এবং পিতার ইচ্ছা অনুযায়ী সিংহাসনে আরোহণ করেন। যদিও রাজিয়া দক্ষ প্রশাসক ছিলেন এবং একাধারে প্রগতিশীল ও সাহসী শাসক হিসাবে পরিচিত, তবু মাত্র 4 বছরের রাজত্বের পরই তিনি ক্ষমতা হারান। তার পতনের পেছনে একাধিক রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক কারণ কাজ করেছিল। প্রথমত, লিঙ্গ বৈষম্য ছিল রাজিয়ার প্রধান অন্তরায়। তৎকালীন মুসলিম সমাজ নারীদের নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত ছিল না। রাজিয়া পর্দাপ্রথার বাইরে গিয়ে পুরুষদের মতো পোশাক পরতেন এবং জনসভায় উপস্থিত হতেন, যা রক্ষণশীল অভিজাতদের অসন্তুষ্ট করে তোলে। দ্বিতীয়ত, তুর্কি অভিজাত গোষ্ঠীর বিরোধিতা রাজিয়ার শাসন কাজে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। চাহালগানি নামে পরিচিত এই গোষ্ঠী একাধারে সামরিক ও প্রশাসনিক ক্ষমতা ধরে রাখত এবং তারা নারীর হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিতে রাজি ছিল না। তারা রাজিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার ভাই দেখো বাহরামকে সমর্থন জানায়। তৃতীয়ত হচ্ছে হাফসি দাস জালালউদ্দিন ইকুয়েতের প্রভাবে রাজিয়ার রাজনৈতিক অবস্থান দুর্বল করে দেয়। অভিজাতরা তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক রয়েছে বলে অপপ্রচার চালায়, যা জনমতে নেতিবাচক ধারার সৃষ্টি করে। চতুর্থ, প্রাদেশিক গভর্নরদের বিদ্রোহ এবং সামরিক চ্যালেঞ্জও রাজিয়ার পতনের ভূমিকা রাখে। তার শাসনকালে তাম্বল, লাহোর, মুলতান এর গভর্নরদের বিদ্রোহ রাজ্যকে দুর্বল করে। সবশেষে 1240 খ্রিস্টাব্দে কুররম শাসকের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হয়ে রাজিয়া বন্দী হন এবং পরে নিহত হন। এইভাবে এক প্রভাবশালী শাসকের পতন ঘটে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রের ফলে। উপসংহার: রাজিয়ার পতনের প্রধান কারণ ছিল লিঙ্গভিত্তিক বৈষম্য, অভিজাতদের বিরোধিতা এবং রাজনৈতিক ষড়যন্ত্র। তার পতন মধ্যযুগীয় ভারতীয় সমাজে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের সীমাবদ্ধতাকেই তুলে ধরে। এবার পরের প্রশ্ন আজকে ক্লাসে, খলজি বিপ্লব বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টি বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো তাহলে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আর তোমাদের 4 সেমিস্টারে দুটি সিসি পেপার আছে, CC4 এবং CC5 দুটি পেপারই তোমাদের কিন্তু করানো হবে। এবার এই প্রশ্নের উত্তরটা তোমরা বোঝো যে খলজি বিপ্লব বলতে কি বোঝো। খলজি বিপ্লব বলতে দিল্লি সালতানাতের শাসন ব্যবস্থায় তুর্কি অভিজাতদের আধিপত্যের অবসান এবং একটি নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাবকে বোঝানো হয়। এই বিপ্লব 1290 সালে যখন জালালউদ্দিন ফিরোজ খলজি দিল্লির সিংহাসনে আরোহণ করে তখন থেকেই সূচনা ঘটে। খলজিরা তুর্কি বংশোদ্ভূত হলেও ভারতীয় সমাজে অনেকাংশে ভারতীয়করণে অভ্যস্ত ছিল, ফলে তারা অভিজাত তুর্কি শাসক গোষ্ঠীর দ্বারা তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বিবেচিত হতো। তুর্কি শাসনের বিরুদ্ধে একটি বিদ্রোহ ও সামাজিক বিপ্লব হিসাবে খলজি বিপ্লব পরিচিত। ইলতুৎমিশের সময় থেকে শুরু করে বলবনের আমলে দিল্লির সালতানাত ছিল প্রধানত তুর্কি অভিজাতদের নিয়ন্ত্রণে। বলবনের মৃত্যুর পরপরই তুর্কি শ্রেণীর দুর্বলতা প্রকট হয়ে ওঠে এবং এই প্রেক্ষাপটে জালালউদ্দিন খলজির ক্ষমতা দখল করে একটি নতুন যুগের সূচনা করেন। আর এই বিপ্লবের
এই বিপ্লবের তাৎপর্য বহুস্তরীয়। প্রথমত কি, এটি তুর্কি অভিজাত শ্রেণীর একচেটিয়া প্রাধান্যের অবসান ঘটায়। দ্বিতীয়ত, বংশগত রাজনৈতিক পরিবর্তে যোগ্যতা ও শক্তির ভিত্তিতে ক্ষমতা দখলের প্রবণতা চালু হয়। তৃতীয়ত, খলজি আমলে সামরিক ও প্রশাসনিক ক্ষেত্রে নতুন শ্রেণীর উত্থান ঘটে, যা পূর্বতন বংশগত শাসকদের তুলনায় বাস্তববাদী ও কঠোর নীতি গ্রহণে আগ্রহী ছিল। তারপরে আলাউদ্দিন খলজির শাসনকাল খলজি বিপ্লবকে আরও সুদৃঢ় করে তোলে। তিনি উত্তর ভারতের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করে, প্রশাসনিক সংস্কার আনেন এবং দক্ষিণ ভারতের ওপর খলজির কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। উপসংহারে কি লিখবে? খলজি বিপ্লব কেবল একটি বংশ পরিবর্তনের ঘটনা নয়, এটি মধ্যযুগীয় ভারতের সামাজিক ও রাজনৈতিক কাঠামোর এক গুরুত্বপূর্ণ রূপান্তর, যা তুর্কি অভিজাতদের পতন এবং নতুন বাস্তববাদী রাজনৈতিক চেতনার উত্থান নির্দেশ করে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর।